Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। সো আজকের ক্লাসে আমরা আরআরবি এনটিপিসি স্পেশাল জিকে এবং জিএস এর 19th ক্লাস করব। তো এর আগেও আমরা 18টা ক্লাস করেছি। তোমরা যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। টপ 30 জিকে অ্যান্ড জিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এবং আজকের ক্লাসের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ঠিক আছে? তো চলো শুরু করি আমাদের আজকের ক্লাস। দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন কি আছে। তো আজকের ক্লাসের 30টা প্রশ্ন আমরা করব। আরআরবি এনটিপিসি এক্সাম যেটা 2 মে হয়েছিল 2016 সালে, সেই এক্সামের প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো আজকের প্রথম প্রশ্ন রয়েছে, দ্য মেইন কজ ফর দ্য প্রোটেস্ট এগেনস্ট সাইমন কমিশন ওয়াজ। তো সাইমন কমিশন এটাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল 1927-এ এবং ভারতবর্ষে এসেছিল কিন্তু 1928-এর 7 ফেব্রুয়ারি। তো এই কমিশনের বিরুদ্ধে কেন প্রোটেস্ট হয়েছিল তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। এটা কিন্তু সমস্ত পরীক্ষার জন্যই ভীষণ ইম্পর্টেন্ট, WBCS-এও অনেকবার এসেছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো উত্তর আমরা করব অবশ্যই অপশন বি, দেয়ার ওয়াজ নো ইন্ডিয়ান মেম্বার ইন দ্য কমিশন। তো সাইমন কমিশনকে অ্যাপয়েন্ট করা হয়েছিল ভারতবর্ষের কনস্টিটিউশনাল যে রিফর্ম সেটাকে কিন্তু দেখার জন্য। তো সেই কমিশনে অবশ্যই ভারতীয়দের থাকার দরকার ছিল, কিন্তু যেহেতু সাইমন কমিশনের 7 জন মেম্বারের মধ্যে কেউই ভারতীয় ছিলেন না, ওনারা প্রত্যেকে ইংলিশম্যান ছিলেন, তাই জন্য এই কমিশনের এগেনস্টে কিন্তু ভারতবর্ষের সমস্ত যে পলিটিক্যাল পার্টি, সেটা আমাদের ন্যাশনাল কংগ্রেস হতে পারে, মুসলিম লীগ হতে পারে, প্রত্যেকেই কিন্তু তার এগেনস্টে প্রোটেস্ট করেছিল, বয়কট করেছিল সাইমন কমিশনকে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 1। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে, সাইমন কমিশনের এগেনস্টে যে প্রোটেস্ট হয়েছিল সেই প্রোটেস্ট করতে গিয়ে কোন ফ্রিডম ফাইটারের, ভারতবর্ষের কোন স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু হয়। তো তোমাদের এটা হোমওয়ার্ক থাকলেও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, তো কোশ্চেন নাম্বার 1 আমাদের হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলেছে, হাইয়েস্ট রিজার্ভ অফ থোরিয়াম ইজ ইন। তো ভারতবর্ষের কোন রাজ্যে সবথেকে বেশি পরিমাণে থোরিয়ামের মজুদ রয়েছে, রিজার্ভ রয়েছে। তো তোমরা প্রত্যেকেই জানো থোরিয়াম এটা একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট এবং এটা কিন্তু মোনাজাইট যে স্যান্ড রয়েছে আমাদের কেরালাতে, সেখানে কিন্তু আমরা পাবো। তো সবথেকে বেশি যদি আমরা দেখি রিজার্ভ, সেটা কিন্তু রয়েছে অবশ্যই কেরালাতে। তো কেরালার যে মোনাজাইট স্যান্ড রয়েছে, তো সেখানে আমরা পাবো থোরিয়ামের সবথেকে বেশি মজুদ। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 2। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 3। ইন ইন্ডিয়া গুড গভর্নেন্স ডে ইজ সেলিব্রেটেড অন দ্য বার্থডে অফ। তো ভারতবর্ষে গুড গভর্নেন্স ডে আমরা সেলিব্রেট করে থাকি প্রতি বছর 25 ডিসেম্বর। তো এই 25শে ডিসেম্বর আমরা গুড গভর্নেন্স ডে সেলিব্রেট করি কার জন্মদিন এর জন্য। তো সঠিক উত্তর আমরা করব অটল বিহারী বাজপেয়ী, যিনি ভারতবর্ষের প্রাইম মিনিস্টার ছিলেন। তো তার বার্থডে 25 ডিসেম্বর, 25শে ডিসেম্বর, এবং সেই দিনটিকে কিন্তু আমরা গুড গভর্নেন্স ডে হিসেবে প্রতি বছর সেলিব্রেট করে থাকি। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 3। তো অপশন এতে রয়েছে আমাদের এপিজে আব্দুল কালাম। তো এপিজে আব্দুল কালাম ভারতবর্ষের এক্স প্রেসিডেন্ট, ওনার জন্মদিন 15 অক্টোবর, এবং এই 15 অক্টোবর কিন্তু আমরা ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে হিসেবে সেলিব্রেট করে থাকি, কারণ তিনি স্টুডেন্টদের ভীষণ ভালোবাসতেন। তো ওনার জন্মদিনকে কিন্তু আমরা বিশ্ব ছাত্র দিবস হিসেবে পালন করে থাকি। নেক্সট রয়েছে আমাদের চৌধুরী চরণ সিং, ওনার জন্মদিন 23 ডিসেম্বর, এবং সেই দিনটিকে কিন্তু আমরা ভারতবর্ষে ফার্মার ডে হিসেবে পালন করে থাকি, ঠিক আছে? লাল বাহাদুর শাস্ত্রী, তাঁর জন্মদিন আমরা পাবো 2 অক্টোবর। তো কোশ্চেন নাম্বার 3 আমরা করে নিলাম, অপশন নাম্বার বি অটল বিহারী বাজপেয়ী। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 4। হাউ মেনি সেশনস আর দেয়ার ইন এ লোকসভা ইন এ ইয়ার। তো প্রতি বছর লোকসভাতে কতগুলো সেশন থাকে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তো সঠিক উত্তর আমরা অবশ্যই করব অপশন নাম্বার বি, 3টি সেশন কিন্তু আমাদের লোকসভায় প্রতি বছর থাকে, তোমরা প্রত্যেকেই জানো। প্রথমে আমরা পাবো বাজেট সেশন আমাদের রয়েছে। নেক্সট কিন্তু আমরা পাবো মনসুন সেশন, ঠিক আছে? মনসুন শর্টকাটে লিখলাম, মনসুন সেশন আমরা পাবো, এবং সবার শেষে কিন্তু আমাদের উইন্টার সেশন আমাদের রয়েছে। এই 3টি সেশন কিন্তু আমাদের লোকসভায় প্রতি বছর আমরা পাবো।
এবং লোকসভার যে সেশনগুলো হয় তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম 6 মান্থের একটা গ্যাপ থাকতে পারে, তার বেশি গ্যাপ কিন্তু একটা আর কি দুটো সেশনের মধ্যে থাকবে না। তার মানে তোমাকে 3টি সেশনের মধ্যে যে কোনো দুটো কিন্তু তোমাকে অবশ্যই একটা লোকসভার সেশনের মানে ইয়ারের মধ্যে কিন্তু করতে হবে। তো এক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল কতগুলো সেশন একটা বছরে হবে, সেটা অবশ্যই অপশন বি হবে, নাম্বার 3। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলেছে লিবারেলিজম, ফান্ডামেন্টালিজম, সেকুলারিজম লাইক মডার্ন পলিটিক্যাল আইডিওলজিস আর রুটেড ইন। তো এই যে লিবারেলিজম বলো বা সেকুলারিজম বলো, এই যে থিওরিগুলো, এই যে কনসেপ্টগুলো, এগুলো আমরা কোন রেভলিউশন থেকে পাই, কোন বিপ্লব থেকে এগুলো আমরা পাবো। তো লিবার্টির যে ধারণা সেটা আমরা পাবো কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশন থেকে, ফরাসি বিপ্লব থেকে। ওকে, তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 5, লিবার্টির কনসেপ্ট আমরা পাবো ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 6, লাক্স ইজ দ্য এসআই ইউনিট অফ হুইচ কোয়ান্টিটি। তো লাক্স এটা কার, আমরা দেখতে পাবো কি কার এসআই ইউনিট পাবো আমরা লাক্স। তো সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার বি, ইলুমিনেশনের এসআই ইউনিট আমরা পাবো লাক্স। ওকে, নেক্সট আমাদের রয়েছে লিউমিনেন্স। তো লিউমিনেন্সের যে মানে আমরা যদি দেখি এসআই ইউনিট, সেটা কিন্তু আমাদের হয়ে যাবে ক্যান্ডেলা পার মিটার স্কোয়ার। ওকে, নেক্সট আমাদের রয়েছে লিউমিনাস ইন্টেন্সিটি। লিউমিনাস ইন্টেন্সিটির যে একক বা এসআই একক তোমরা প্রত্যেকেই জানো, হয়ে যাবে আমাদের ক্যান্ডেলা। এবং লিউমিনাস ফ্লাক্সের একক কিন্তু আমরা পাবো লিউমেন। তো অবশ্যই তোমরা লিখে রাখতে পারো, ফ্লাক্সের আমরা পেলাম হচ্ছে গিয়ে লিউমেন, লিউমিনাস ইন্টেন্সিটি আমরা পেলাম ক্যান্ডেলা, এবং লিউমিনেন্সের যে এসআই ইউনিট সেটা কিন্তু আমরা পেলাম ক্যান্ডেলা পার মিটার স্কোয়ার। ওকে, তো কোশ্চেন নাম্বার 6 আমাদের ডান। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 বলেছে রিলেটিভ হিউমিডিটি ইজ রেকর্ডেড বাই। তো রিলেটিভ যে হিউমিডিটি সেটাকে রেকর্ড করা হয় কোন যন্ত্রের সাহায্যে। তো অপশানগুলো দেখো, হাইড্রোমিটার। তো হাইড্রোমিটার দিয়ে কিন্তু আমরা কোনো একটা লিকুইডের কিন্তু ডেনসিটি, রিলেটিভ ডেনসিটিকে মেজার করি বা রেকর্ড করি। নেক্সট রয়েছে হাইগ্রোমিটার। তো যখনই তুমি হিউমিডিটি বা আর্দ্রতা শব্দটি দেখবে, সেখানে কিন্তু তুমি হাইগ্রো শব্দটিও পাবে। তো হাইগ্রোমিটার যন্ত্র দিয়ে আমরা কিন্তু রিলেটিভ হিউমিডিটিকে মেজার করি বা রেকর্ড করি। তো অপশন নাম্বার বি অবশ্যই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, কোশ্চেন নাম্বার 7। নেক্সট আমাদের রয়েছে ব্যারোমিটার। তোমরা প্রত্যেকেই জানো এয়ার প্রেশারকে মেজার করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। এবং ম্যানোমিটার যে যন্ত্রটি রয়েছে, এটা কিন্তু কোনো একটা কনফাইন্ড যে স্পেস, কোনো একটা আবদ্ধ জায়গায় কোনো গ্যাসের যে প্রেশার সেটাকে মেজার করে ম্যানোমিটার। তো এক্ষেত্রে আমাদের উত্তর অবশ্যই অপশন নাম্বার বি হবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 বলেছে দ্য বিগেস্ট পোর্শন অফ দ্য হিউম্যান ব্রেন ইজ। তো মানুষের ব্রেনের বিভিন্ন পার্ট রয়েছে, তো সেই পার্টগুলোর মধ্যে বিগেস্ট পার্ট কোনটি। তো বিগেস্ট পার্ট আমাদের অবশ্যই হবে সেরিব্রাম বা আমাদের গুরু মস্তিষ্ক। এটা আমাদের কিন্তু সবথেকে বড় জায়গা জুড়ে রয়েছে, এবং এটা কিন্তু সবথেকে বেশি আমরা যদি দেখি তার ফাংশন সবথেকে বেশি কিন্তু আমরা পাবো। যত ধরনের হাই লেভেল ফাংশনগুলো আছে আমাদের ব্রেনের, সব কিন্তু এই সেরিব্রামে কিন্তু করে থাকে। যেমন ধরো ইমোশন বা মেমোরি বা ইন্টেলিজেন্স, এই সমস্ত কিছুর যে ম্যানেজ সেটা কিন্তু আমাদের এই সেরিব্রাম বা গুরু মস্তিষ্কই করে, তার জন্য এটা কিন্তু গুরু মস্তিষ্ক বলা হয়। এছাড়াও বিভিন্ন রিজনিং বলো বা থিঙ্কিং বলো, এই সমস্ত কিছু কিন্তু আমাদের এই সেরিব্রামের মধ্যে হয়ে থাকে। তো কোশ্চেন নাম্বার 8-এর উত্তর আমরা করব সেরিব্রাম। দিস ইজ দ্য বিগেস্ট পোর্শন অফ দ্য হিউম্যান ব্রেন। এবং সেরিবেলাম যেটা আমাদের লঘু মস্তিষ্ক রয়েছে, সেটা কিন্তু আমাদের ব্যালেন্সকে মেনটেন করতে সাহায্য করে, ঠিক আছে। এবং হাইপোথ্যালামাস তোমরা প্রত্যেকেই জানো, হাইপোথ্যালামাস কিন্তু আমাদের যে হাঙ্গার বলো বা থ্রাস্ট বলো, টেম্পারেচার রেগুলেশন করে এই হাইপোথ্যালামাস। এছাড়াও আমাদের হরমোনের প্রোডাকশনও কিন্তু হাইপোথ্যালামাস করে থাকে। এবং মেডুলা অবলাঙ্কাটা যদি তোমরা দেখো, সেটা কিন্তু করবে আমাদের যে অটোনমাস নার্ভাস সিস্টেম, সেটাকে কিন্তু রেগুলেট করে মেডুলা অবলাঙ্কাটা। তো এক্ষেত্রে আমাদের 8-এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, সেরিব্রাম। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 9, দ্য মিডিয়াম টু স্প্রেড HIV ইজ। তো HIV আমরা যদি দেখি কোন মিডিয়ামের জন্য স্প্রেড করে, সেটা আমাদের কিন্তু এয়ার কখনোই হবে না। HIV কিন্তু কোনো এয়ারবোর্ন ডিজিজ নয়। এয়ারবোর্ন ডিজিজ আমাদের বিভিন্ন রয়েছে, যেমন ইনফ্লুয়েঞ্জা বলতে পারো, বা টিউবারকিউলোসিস বা যক্ষা যেটাকে আমরা বলবো, এছাড়াও চিকেন পক্স, এগুলো কিন্তু এয়ারবোর্ন ডিজিজের মধ্যে পড়বে।
তো এইচআইভি কিন্তু স্প্রেড করবে অবশ্যই এক্সচেঞ্জ অফ ব্লাডের মাধ্যমে কিন্তু এটা মানে আমরা দেখতে পাবো কি একজনের থেকে আরেকজনের মধ্যে কিন্তু ছড়ায়। শুধুমাত্র ব্লাড সেটা নয়, সেটা যে কোনো বডি ফ্লুইড হতে পারে, সেটা সিমেন হতে পারে, বা হচ্ছে গিয়ে ব্লাড তো আমরা বললাম, বা যদি কোনো বাচ্চা যদি তার মায়ের যদি এইচআইভি থাকে তো সেক্ষেত্রে ব্রেস্ট ফিডিংয়ের দ্বারাও কিন্তু এটা এক্সচেঞ্জ হতে পারে। ঠিক আছে, তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 9। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 বলেছে দ্য ফার্স্ট এশিয়ান গেমস ওয়াজ অর্গানাইজড ইন দ্য ইয়ার 1951 ইন হুইচ সিটি। তো প্রথমবার এশিয়ান গেমস কিন্তু হয়েছিল 1951 সালে, এবং এই যে 1951 সালে প্রথম এশিয়ান গেমস হলো সেটা ভারতবর্ষেই শুরু হয়েছিল। ভারতবর্ষের ক্যাপিটাল দিল্লিতে কিন্তু এটা শুরু হয়েছিল প্রথমবার। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 10। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 11। আর্চারি ওয়াজ অ্যাকসেপ্টেড অ্যাজ ন্যাশনাল স্পোর্টস অফ ভুটান ইন হুইচ ইয়ার। তো ভুটানের যদি আমরা ন্যাশনাল স্পোর্টস দেখি সেটা কিন্তু আর্চারি বা তীরন্দাজি রয়েছে। তো ভুটানে এই আর্চারিকে ন্যাশনাল স্পোর্টসের যে মর্যাদা সেটা দেওয়া হয়েছিল কত সালে? তো সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার বি, 1971। 1971 সালে আমাদের ভুটানের যে প্রতিবেশী দেশ রয়েছে আমাদের ভুটান, সেই ভুটানের ন্যাশনাল স্পোর্টস হিসেবে কিন্তু তীরন্দাজিকে স্বীকৃতি দেওয়া হয়। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হলো। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে আমাদের ভারতবর্ষে কি কোনো ন্যাশনাল স্পোর্টস আছে কি নেই, যদি থাকে তার নাম কি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ওকে, তো কোশ্চেন নাম্বার 11 আমাদের ডান। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 12। দ্য ফেমাস পেইন্টিং মোনালিসা অফ লিওনার্দো দা ভিঞ্চি ইজ এক্সিবিটেড ইন এ মিউজিয়াম ইন ড্যাশ। তো বিখ্যাত চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি, তার বিখ্যাত আমরা সৃষ্টি যদি দেখি সেটা অবশ্যই মোনালিসা, তোমরা প্রত্যেকেই ছবি দেখেছো। তো সেই মোনালিসার যে চিত্র, যে পেইন্টিং, সেটা একটা মিউজিয়ামে কিন্তু সেটাকে কিন্তু প্রদর্শন করা হয় বা এক্সিবিট করা হয়। তো সেই মিউজিয়ামটি কোন দেশে রয়েছে তোমাকে করতে হবে, বা কোন শহরে রয়েছে তোমাকে বলতে হবে। তো সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার সি, ফ্রান্সের প্যারিসে কিন্তু আমাদের রয়েছে সেই মিউজিয়াম। ঠিক আছে, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে মিউজিয়ামের নাম যদি জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে তোমরা বলবে লুভর মিউজিয়াম। তো স্পেলিংটা এরকম হবে, লুভর মিউজিয়ামে কিন্তু এই যে মোনালিসার চিত্র সেটা কিন্তু এক্সিবিট করা রয়েছে। ওকে, তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল প্যারিস। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 13। তো কোশ্চেন নাম্বার 13 বলেছে গরুড়া ইজ দ্য এয়ারলাইন কোম্পানি অফ হুইচ কান্ট্রি। তো কোন দেশের এয়ারলাইন কোম্পানি রয়েছে গরুড়া? তো অপশানগুলো দেখো, ইন্ডিয়া, ভুটান, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া। তো ভারতবর্ষের যে এয়ারলাইন কোম্পানি সেটা তোমরা প্রত্যেকেই জানো, এয়ার ইন্ডিয়া রয়েছে। এবং আমাদের যে ইন্দোনেশিয়া রয়েছে সেই ইন্দোনেশিয়ার যদি আমরা এয়ারলাইন কোম্পানি দেখি সেটা কিন্তু হবে গরুড়া এয়ারলাইন। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 13। তো ইন্দোনেশিয়া আমাদের কারেক্ট অপশন হবে। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 14। তো কোশ্চেন নাম্বার 14 বলেছে নেম দ্য স্পেস শাটেল হুইচ ক্যারিড দ্য ইন্ডিয়ান অরিজিন অ্যাস্ট্রোনট কল্পনা চাওলা ইন্টু স্পেস ওয়াজ। তো ভারতবর্ষের আমরা যদি দেখি প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রথম ইন্ডিয়ান অরিজিন মহিলা যিনি স্পেসে গিয়েছিলেন তিনি ছিলেন কল্পনা চাওলা। তো কল্পনা চাওলা যে স্পেস শাটেলে করে গিয়েছিলেন তো তার নাম তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তো সঠিক উত্তর কিন্তু আমরা করব অপশন নাম্বার বি, কলম্বিয়া ছিল সেই স্পেস শাটেলের নাম, যেটাতে করে কল্পনা চাওলা কিন্তু প্রথম মহাকাশচারী হয়েছিলেন ভারতীয় মহিলা হিসেবে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 14। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 15। ব্যাঙ্ক হুইচ লঞ্চড ইন্ডিয়াস ফার্স্ট কন্ট্যাক্টলেস মোবাইল পেমেন্ট সলিউশন ইজ। তো প্রথম ভারতীয় ব্যাঙ্ক কোনটা হলো যেটা কিন্তু কন্ট্যাক্টলেস যে মোবাইল পেমেন্ট সেটাকে ইন্ট্রোডিউস করলো বা লঞ্চ করলো। তো সঠিক উত্তর কিন্তু আমাদের অবশ্যই হয়ে যাবে অপশন নাম্বার সি, আইসিআইসি ব্যাঙ্ক কিন্তু প্রথম ভারতীয় ব্যাঙ্ক হয়েছিল। এটা সেই সময়কার আমরা 2016 প্রশ্ন যেহেতু করছি, তো সেই দিক থেকে দেখতে গেলে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট, এবং অন্যান্য ক্ষেত্রেও যদি দেখো সেটা যেহেতু প্রথম রয়েছে তো ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন নাম্বার সি, আইসিআইসি ব্যাঙ্ক।
ওকে, তো 15 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 16। তো কোশ্চেন নাম্বার 16 বলেছে কনস্ট্রাকশন অফ কুতুব মিনার, দ্য ওয়ার্ল্ডস টলেস্ট ব্রিক মিনার, commenced in 1193 under the order of dash the founder of the Delhi Sultanate। তো প্রশ্নটা কিন্তু অনেকটা সহজ করে দেওয়া হলো এবং সহজ হয়ে গেল ব্যাপারটা যখনই বলা হলো কি ফাউন্ডার অফ দ্য দিল্লি সালতানেট। তো দিল্লি যে সালতানেট, দিল্লি সুলতানি যে রয়েছে সুলতানি যুগ, সেটাকে শুরু করেছিলেন কে? যদি জানো তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা উত্তর করতে পারবে। তো সেটা অবশ্যই আমাদের হবে কুতুবউদ্দিন আইবক, যিনি আমাদের ভারতবর্ষে কিন্তু সুলতানি যুগের সূচনা করেন এবং সুলতানি যুগের প্রথম যে বংশ ছিল, ডায়নাস্টি ছিল, স্লেভ ডায়নাস্টি, তার তিনি শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক। তিনি 1193 সালে কিন্তু কুতুব মিনার শুরুর কাজ শুরু করেছিলেন, কিন্তু তিনি কমপ্লিট করে যেতে পারেননি। কমপ্লিট করেছিলেন তার পরবর্তী যে শাসক ছিলেন ইলতুৎমিশ, তিনি কিন্তু সেটাকে কমপ্লিট করেছিলেন। কিন্তু এখানে জিজ্ঞেস করা হয়েছে কার অর্ডারে সেটা শুরু হয়েছিল, কমেন্স হয়েছিল। কমেন্স মানে শুরু হওয়া, তো সেটা কিন্তু আমাদের হবে কুতুবউদ্দিন আইবক। এবং তিনি শুরু করেছিলেন কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার গুরু। তো তার অনারে কিন্তু তাকে তার স্মরণে কিন্তু তিনি এটা তৈরি শুরু করেছিলেন। ওকে, তো 16-এর উত্তর কিন্তু আমাদের হয়ে গেল অপশন সি, কুতুবউদ্দিন আইবক। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 17। তো কোশ্চেন নাম্বার 17 বলেছে আব্দুর রহমান অ্যান্ড ব্রিটিশ রাজ রিপ্রেজেন্টেটিভ মিস্টার মর্টিমার সাইন্ড অ্যান এগ্রিমেন্ট ফর এস্টাবলিশিং ড্যাশ। তো আব্দুর রহমান এবং ব্রিটিশদের থেকে যিনি প্রতিনিধি ছিলেন মিস্টার মর্টিমার, ওনারা দুজন মিলে একটা এগ্রিমেন্ট সাইন করেন। তো কোন লাইনকে এস্টাবলিশ করার জন্য ওনারা এই এগ্রিমেন্ট করেছিলেন তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তো প্রথমে রয়েছে মর্টিমার লাইন। তো মর্টিমার লাইন বলে কিন্তু আমাদের ভারতবর্ষের আশেপাশে কোনো লাইন নেই। র্যাডক্লিফ লাইন কিন্তু রয়েছে, সেটা আমাদের পাকিস্তানের সঙ্গে রয়েছে। ডুরান্ট লাইন কিন্তু আমাদের আফগানিস্তান এবং ভারতবর্ষের মাঝে রয়েছে ডুরান্ট লাইন, এবং এই ডুরান্ট লাইনের এস্টাবলিশমেন্টের জন্যই কিন্তু আব্দুর রহমান এবং মর্টিমারের মধ্যে একটা এগ্রিমেন্ট সাইন হয়েছিল। তো অপশন নাম্বার সি সঠিক উত্তর হয়ে যাবে, ডুরান্ট লাইন। নেক্সট রয়েছে ম্যাকমোহন লাইন, যেটা আমাদের ভারতবর্ষ এবং চীনের মধ্যে রয়েছে। তো এটা উত্তর হবে না, অপশন সি আমরা সঠিক উত্তর করব, ডুরান্ট লাইন। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 18। মাইথন ড্যাম ইজ বিল্ট অন দ্য রিভার ড্যাশ অ্যান্ড ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ ড্যাশ। তো মাইথন ড্যাম প্রত্যেকেই খুব চেনা একটা নাম, জানো। তো মাইথন ড্যাম এটা কোন নদীর ওপর রয়েছে এবং এটা কোন রাজ্যের ওপর রয়েছে তোমাকে করতে হবে। অপশন নাম্বার এতে রয়েছে মহানদী এবং ওড়িশা। ওড়িশার যে মহানদী রয়েছে সেখানে আমরা পাবো কিন্তু হীরাকুদ ড্যাম। এখানে জিজ্ঞেস করেছে মাইথন ড্যাম। মাঝকুন্দ এবং ওড়িশা, এটা আমাদের উত্তর হবে না। সঠিক আমরা করব বরাকর অ্যান্ড ঝাড়খণ্ড। তো বরাকর রয়েছে কিন্তু দামোদরের উপনদী, ঠিক আছে। দামোদরের ট্রিবিউটারি রয়েছে কিন্তু আমাদের বরাকর, এবং এই বরাকর নদীর উপরে কিন্তু মাইথন ড্যাম রয়েছে এবং সেটা রয়েছে ঝাড়খণ্ড রাজ্যে। তো অপশন নাম্বার সি অবশ্যই আমাদের সঠিক উত্তর হবে, কোশ্চেন নাম্বার 18। তো এটা কিন্তু দামোদর করলে হবে না, যেহেতু স্পেসিফাই করে বলা আছে দামোদরের উপনদীর নাম, তো বরাকর অবশ্যই আমাদের সঠিক উত্তর হবে। তো 18 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 19। তো কোশ্চেন নাম্বার 19 বলেছে হুইচ ইজ দ্য আউটার মোস্ট লেয়ার অফ হিউম্যান স্কিন। তো হিউম্যান স্কিনের যে আউটার মোস্ট লেয়ার সেটা কোনটা? তো সেটা আমাদের কিন্তু রয়েছে এপিডার্মিস, যেটা কিন্তু সবথেকে বাইরের ত্বক। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, কোশ্চেন নাম্বার 19। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 20। স্টেট দ্যাট হ্যাজ দ্য ম্যাক্সিমাম অফ ইটস এরিয়া কভার্ড বাই ফরেস্ট ইজ। তো কোন রাজ্য সবথেকে বেশি পরিমাণে তার এরিয়াকে কিন্তু কভার করে আছে মানে ফরেস্ট দিয়ে, তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তো অপশন এতে রয়েছে মেঘালয়, অপশন বিতে আমরা পাবো মিজোরাম, নেক্সট আমাদের রয়েছে কিন্তু মধ্যপ্রদেশ, এবং অপশন ডিতে আমরা পাবো মণিপুর। প্রত্যেকটা রাজ্য আমাদের দেওয়া আছে এম দিয়ে, তো কনফিউশন তৈরি হলে কিন্তু হবে না। সঠিক উত্তর আমরা করব মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের কিন্তু ম্যাক্সিমাম এরিয়া রয়েছে কিন্তু, মানে আমরা যদি দেখি এরিয়ার বেসিসে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যপ্রদেশে সবথেকে বেশি ফরেস্ট বা বনভূমি রয়েছে। ওকে, এবার যদি জিজ্ঞেস করা হয় পার্সেন্টেজের বেসিসে যদি জিজ্ঞেস করা হয়, যেমন ধরো কোন রাজ্যের সবথেকে বেশি পার্সেন্টেজ জুড়ে বনভূমি রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু হবে মিজোরাম।
তো প্রশ্নটা খুব ভালো করে খেয়াল করবে, যদি পার্সেন্টেজ মেনশন করা থাকে এই ওয়ার্ডটা, তো সেক্ষেত্রে মিজোরাম হবে, কারণ মিজোরামের সবথেকে বেশি অংশ জুড়ে কিন্তু বনভূমি রয়েছে। কিন্তু মিজোরাম যেহেতু একটা ছোটো রাজ্য, তার থেকে এরিয়ার ক্ষেত্রে অনেক বড় মধ্যপ্রদেশ, তাই যদি আমরা এরিয়ার বেসিসে দেখি সেক্ষেত্রে কিন্তু মধ্যপ্রদেশের বনভূমি সবথেকে বেশি 28টি রাজ্যের মধ্যে। তাই জন্য অপশন সি আমাদের সঠিক উত্তর হবে, যেহেতু এখানে এরিয়াকে বলা হয়েছে। ওকে, তো 20 আমাদের হয়ে গেল অপশন সি। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 21। তো কোশ্চেন নাম্বার 21, আর্টিকেল 371 ইজ রিলেটেড টু স্পেশাল প্রভিশন ফর দ্য স্টেটস অফ। তো আমাদের ভারতবর্ষের সংবিধান বিভিন্ন স্পেশাল রাজ্যকে কিন্তু কিছু কিছু স্পেশাল প্রভিশন দিয়েছে। তো আর্টিকেল 371 দিয়ে কোন রাজ্যকে স্পেশাল প্রভিশন দেওয়া হয়েছে সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তো অপশন এতে রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর। তো জম্মু অ্যান্ড কাশ্মীরকে স্পেশাল প্রভিশন দিয়ে, অনেকগুলো স্পেশাল প্রভিশন দিয়ে কিন্তু আর্টিকেল 370 ছিল 370 ধারা, যেটাকে কিন্তু 2019 সালে এটাকে কিন্তু রিপিল করে দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে। তো অপশন এ তো আমাদের সঠিক উত্তর হবে না। নেক্সট আমাদের রয়েছে আসাম। তো আসামকে বিভিন্ন স্পেশাল প্রভিশন প্রোভাইড করেও আমাদের সংবিধানে একটি আর্টিকেল রয়েছে, এবং সেই আর্টিকেলটি আমরা পাবো 371 ক্লজ বি। এবং অপশন সিতে রয়েছে গুজরাট অ্যান্ড মহারাষ্ট্র, যাকে স্পেশাল প্রভিশন প্রোভাইড করে আমাদের আর্টিকেল 371 রয়েছে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 21। এবং নাগাল্যান্ডকে বিভিন্ন স্পেশাল প্রভিশন দিয়েও কিন্তু আমাদের আর্টিকেল 371 এ রয়েছে। তোমরা প্রত্যেকটাই মনে রাখবে, 371 থেকে শুরু করে তার অনেকগুলো সাবক্লজ রয়েছে, এ বি সি ডি করে আমরা কিন্তু জে পর্যন্ত পাবো। তো প্রত্যেকটাই তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখে নেব 21 পরে কোশ্চেন নাম্বার 22। তো 22 বলেছে দ্য সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্স ওয়াজ স্টার্টেড ইন। তো আমাদের 3টি রাউন্ড টেবল কনফারেন্স হয়েছিল, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড। সেকেন্ডটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই যে কনফারেন্স সেখানে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টিসিপেট করেছিল, এবং গান্ধীজি কিন্তু তিনি নিজে কিন্তু পার্টিসিপেট করেছিলেন শুধুমাত্র সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্সে। তো সেই সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্স কত সালে হয়েছিল এবং কোন মান্থে হয়েছিল তোমাকে কিন্তু করতে হবে, শুধু ইয়ার বললে হবে না, তোমাকে মান্থও কিন্তু এক্ষেত্রে বলা আছে। তো সঠিক উত্তর আমরা করব ডিসেম্বরে, এটা হয়নি, এটা 1931 হয়েছিল। তো 1931 সেপ্টেম্বরে আমরা পাবো কিন্তু সেকেন্ড রাউন্ড টেবল কনফারেন্স, এবং সেটা হয়েছিল কিন্তু লন্ডনে। ওকে, তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 22। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 23, হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যানেটস অফ আওয়ার সোলার সিস্টেম রোটেটস অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমাদের সোলার সিস্টেমে যে 8টি মেন গ্রহ রয়েছে, প্ল্যানেট রয়েছে, তো তারা সূর্যের চারদিকে কিন্তু রোটেট করছে। তাদের যে রোটেশন সেটা মেনলি কিন্তু 6টি প্ল্যানেটের ক্ষেত্রে ক্লকওয়াইজ হয়, এবং 2টি প্ল্যানেটের রয়েছে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ। তো এই দুটোর মধ্যে আমরা পাবো ইউরেনাসকে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পাবো ভেনাস বা শুক্র গ্রহ। তো ভেনাস এবং ইউরেনাস এরা দুটো কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে, এবং বাকি 6টি গ্রহ কিন্তু তারা কিন্তু ক্লকওয়াইজ রোটেট করছে। তো অপশন সি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার 23। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 24। তো 24 বলেছে ইন 1953 দ্য ফার্স্ট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন ওয়াজ কনস্টিটিউটেড ইন দ্য চেয়ারম্যানশিপ অফ। তো 1953 সালে প্রথমবারের জন্য যে ব্যাকওয়ার্ড ক্লাস ছিল তাদের জন্য একটা কমিশনকে অ্যাপয়েন্ট করেছিলেন সেই সময়কার প্রেসিডেন্ট। তো সেই সময় প্রেসিডেন্ট কে ছিল তোমাদের হোমওয়ার্ক থাকলো, কমেন্ট বক্সে জানাবে। তো 1953 সেই ব্যাকওয়ার্ড ক্লাস যে কমিশন ছিল তাকে চেয়ারম্যানশিপ দিয়েছিলেন কে, মানে সেই কমিশনের চেয়ারম্যান ছিলেন কে? তো তিনি ছিলেন কে কে শেট্টি। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 24। নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 25। তো কোশ্চেন নাম্বার 25 বলেছে হুইচ অর্গান অফ হিউম্যান কনভার্টস অ্যামোনিয়া টু ইউরিয়া। তো মানুষের শরীরের কোন অঙ্গটি অ্যামোনিয়াকে ইউরিয়াতে কনভার্ট করে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তো অ্যামোনিয়া যেহেতু বেশি হার্মফুল, তো তার থেকে আমরা যদি দেখি একটু লেস হার্মফুল, সেটা হচ্ছে ইউরিয়া। তো অ্যামোনিয়া থেকে ইউরিয়াতে কনভার্ট করবে কিন্তু লিভার। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 25।
নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 26। দ্য বুক কজেস অফ দ্য ইন্ডিয়ান রিভল্ট ওয়াজ রিটেন বাই হোম। তো ভারতবর্ষের যে রিভল্ট, তো তার কারণ, এই শিরোনামের একটি বই লিখেছিলেন নিম্নোক্ত কে? তো সঠিক উত্তর আমরা করব সৈয়দ আহমেদ খান। তো তিনি লিখেছিলেন কিন্তু কজেস অফ ইন্ডিয়ান রিভল্ট, এবং তিনি এই বইটি লিখেছিলেন কিন্তু মুসলিমদের, তিনি এবং অবশ্যই তার যে কমিউনিটি, মুসলিম কমিউনিটি, তাদের যে মানে ব্রিটিশদের প্রতি আনুগত্য, সেটাকে প্রেজেন্ট করার জন্য, সেটাকে দেখানোর জন্য কিন্তু তিনি এই বইটি লিখেছিলেন। ওকে, তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 26। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 27। হাউ মেনি প্লেয়ার্স আর ইন ইচ কাবাডি টিম? তো কাবাডি খেলা তোমরা প্রত্যেকেই দেখেছো, সেই যে কাবাডি টিম হয়, প্রত্যেকটা টিমে কতজন করে মেম্বার থাকে, কতজন করে প্লেয়ার থাকে? তো সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার সি, 7 জন করে প্রত্যেকটা টিমে কিন্তু খেলোয়াড় থাকেন। ওকে, তো 27 আমাদের হয়ে গেল। নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 28। তো 28 বলেছে ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স ইজ অ্যাভেলেবেল ফর। তো আমাদের যে মানে আর্টিকেলগুলো রয়েছে, ধর্মীয় স্বাধীনতা আমাদের আর্টিকেলগুলো দিয়েছে। তো ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার আমরা পাবো আর্টিকেল 26-এ। তো সেই আর্টিকেল 26 আমাদের কিন্তু কার জন্য রয়েছে, তোমাকে এটা করতে হবে। তো অপশনগুলো দেখো, অনলি ইন্ডিয়ান সিটিজেন, তো শুধুমাত্র ভারতীয় সিটিজেনরা তাদের যে রিলিজিয়াস অ্যাফেয়ার সেটাকে ম্যানেজ করতে পারবে, সেই স্বাধীনতা দিয়েছে, এরকম নয়। অনলি ফরেনার, সেটাও নয়। বোথ এ অ্যান্ড বি আমাদের সঠিক উত্তর হবে। সমস্ত ভারতীয় নাগরিক এবং তার সঙ্গে সঙ্গে যে ফরেনাররা আমাদের ভারতবর্ষে আসবে, তাদের প্রত্যেকের কিন্তু ফান্ডামেন্টাল রাইট রয়েছে, তারা কিন্তু তাদের যে রিলিজিয়াস অ্যাফেয়ার রয়েছে সেটাকে তারা কিন্তু ম্যানেজ করতে পারবেন। ওকে, তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 28। এবং এই রিলেটেড একটা প্রশ্ন আসে যে শুধুমাত্র আমাদের সিটিজেনদের জন্য, ইন্ডিয়ান সিটিজেনদের জন্য কোন কোন আমাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে, তো এটাও তোমরা মনে রাখতে পারো। যেমন আর্টিকেল 16, যে আমাদের যে পাবলিক যে এমপ্লয়মেন্ট, সরকারি চাকরির ক্ষেত্রে শুধুমাত্র ভারতীয়দেরই কিন্তু ফান্ডামেন্টাল রাইট রয়েছে। এছাড়াও আমাদের আর্টিকেল 19 আমাদের 6 ধরনের ফ্রিডম দিচ্ছে, সেই আর্টিকেল 19 শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেনদের জন্যই রয়েছে। এছাড়াও কিন্তু আমাদের আর্টিকেল 29 এবং আর্টিকেল 30, যেটা আমাদের এডুকেশনাল এবং কালচারাল যে আমাদের রাইট দিচ্ছে, সেই দুটো কিন্তু আমাদের শুধুমাত্র ভারতীয় সিটিজেনদের জন্যই রয়েছে। এছাড়াও বাকি সমস্ত ফান্ডামেন্টাল রাইটগুলো কিন্তু সিটিজেন এবং ফরেনার প্রত্যেকের জন্যই রয়েছে। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 28 আমরা করে নিলাম অপশন নাম্বার সি। নেক্সট আমরা করে নেব কোশ্চেন নাম্বার 29 এবং আজকের সেকেন্ড লাস্ট প্রশ্ন। মেলাটোনিন হরমোন ইজ সিক্রেটেড ফ্রম হুইচ এন্ডোক্রাইন গ্ল্যান্ড? তো এন্ডোক্রাইন গ্ল্যান্ড তোমরা প্রত্যেকেই জানো, যেগুলো ডাক্টলেস হয় এবং হরমোনের সিক্রেশন করে, তো তার থেকে অবশ্যই নিঃসৃত হচ্ছে মেলাটোনিন হরমোন। তো কোন এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে এই সিক্রেশন হয় তোমাকে করতে হবে। তো সঠিক উত্তর আমরা করব অপশন নাম্বার সি, পিনিয়াল গ্ল্যান্ড থেকে মেলাটোনিন হরমোন নিঃসৃত হয়, এবং এটা কিন্তু আমাদের যে স্লিপ সাইকেল সেটাকে কিন্তু রেগুলেট করতে সাহায্য করে। ওকে, তো 29 আমরা করে নেব অপশন নাম্বার সি। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 30 এবং আজকের শেষ প্রশ্ন। দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ইন্ডিয়াস প্রিমিয়ার নিউক্লিয়ার রিসার্চ সেন্টার ইজ। তো আমাদের ভারতবর্ষের যে পারমাণবিক গবেষণা কেন্দ্র রয়েছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, তার সদর দপ্তর বা হেডকোয়ার্টার রয়েছে কোথায়? তার হেডকোয়ার্টার রয়েছে কিন্তু মহারাষ্ট্রের ট্রম্বেতে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার 30। তো আজকে আমাদের এই 30টা প্রশ্নই ছিল, প্রত্যেকটা প্রশ্ন আমরা করলাম প্রিভিয়াস ইয়ার থেকে। নেক্সট ক্লাসে আমরা আরও 30টা প্রশ্ন নিয়ে ডিসকাস করব। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে থ্যাংক ইউ সো মাচ, বাই।